হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC7 পেপার থেকে 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক আলোচনা করো। প্রশ্নের অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। নোটসটা যথেষ্ট সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। দেখো, প্রথমে একটা ছোট ইন্ট্রোডাকশান মতো দেবে, সেখানে কি লিখবে দেখো, ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। যেহেতু ভারত পঞ্চশীল নীতির প্রবক্তা, সেহেতু সেই সম্পর্কের ক্ষেত্রে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা নেই। পারস্পরিক সহযোগিতা হলো তার ভিত্তি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই ধারা লক্ষ্য করা যায়। তবে মাঝে মাঝে এর ছন্দপতন ঘটেছে, অর্থাৎ সম্পর্ক মাঝে মাঝে খারাপ হয়েছে, আবার মাঝে মাঝে ভালো হয়েছে। ঠিক আছে, এই পরিবর্তনের ধারাকে নিম্নলিখিত পর্যায়ে আলোচনা করা যেতে পারে। প্রথম পর্যায়ে দেখো, সুসম্পর্ক প্রতিষ্ঠা। প্রথম পর্যায়ের সময়কালটা বলা হচ্ছে যে 1971 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ। আর এই 1971 খ্রিস্টাব্দেই বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতার ক্ষেত্রে ভারতের কিছুটা ভূমিকা ছিল। দেখো, 1971 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ব পাকিস্তানের বন্ধন থেকে ছিন্ন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র জন্ম নিল। 1972 সালে বাংলাদেশের শাসক প্রধান হিসাবে, দেখো 1972 সালে বাংলাদেশের শাসক প্রধান হিসাবে দায়িত্ব নেন মুজিবুর রহমান। ওই বছর মার্চ মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি ও মৈত্রীর চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দ্বিতীয় পর্যায়, সম্পর্কের অবনতি, মানে সম্পর্ক খারাপ হলো কিছুটা। এটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দ থেকে 95 খ্রিস্টাব্দ, দ্বিতীয় পর্যায়টা। এই সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। বাংলাদেশে উগ্র জাতীয়তাবাদের জন্ম হয়। বাংলাদেশে একদল মানুষ ভাবতে শুরু করলো যে মুজিবুর রহমান বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চাইছে। সেই সঙ্গে বাংলাদেশের আর্থিক অবস্থা শোচনীয় হলে ভারত বিদ্বেষী মনোভাব বৃদ্ধি পায়। এই মনোভাবের প্রেক্ষাপটে 1975 সালে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটে। মুজিবুর রহমান নিহত হন। সামরিক শাসক জিয়াউর রহমান শাসন ক্ষমতা দখল করে, ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জিয়াউর রহমান ইসলামী মৌলবাদকে উস্কানি দিয়ে ভারত বিরোধিতাকে তীব্র করে তোলে। তারপরে দেখো, তৃতীয় পর্যায়, সম্পর্কের উন্নতি। আবার সম্পর্কের উন্নতি হলো 1996 থেকে 2000 সালের মধ্যে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই দলের নেত্রী মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর ধীরে ধীরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। 1999 সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে কলকাতা ও ঢাকার মধ্যে বাস চলাচল শুরু করার জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়। 2000 সালের জুলাই মাসে আরেকটি চুক্তির ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ পরিষেবা শুরু হয়। শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি হয়। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। এই সময় সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত বাংলাদেশের বহু দ্রব্যের ওপর শুল্ক মাসুল কমিয়ে দেয়। বলছে ভারত কি করে, বাংলাদেশের বহু দ্রব্যের ওপর শুল্ক মাসুল কমিয়ে দেয়, অর্থাৎ ট্যাক্সটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে সম্পর্কের অবনতি আবার দেখা দিল। এটা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, অর্থাৎ একবার সরকার চেঞ্জ হচ্ছে তো সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। 2001 সালে শেখ হাসিনা দল পরাজিত হয়। বিরোধী দলের
নেতৃত্বে জোট সরকার তৈরি হয়, ইসলামী মৌলবাদী শক্তি তথা ভারত বিদ্বেষী শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই অশুভ শক্তিকে সরকার দমন করতে ব্যর্থ হয়, ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক অবনতি ঘটে। এবার হচ্ছে পঞ্চম পর্যায়, সম্পর্কের উন্নতি 2007 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত। 2007 সালে বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। এই সময় উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। 2004 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। 2004 সালে এটা আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলো। তারপরে কি বলা হচ্ছে দেখো, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলো, ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটে। শেখ হাসিনার উগ্র জঙ্গি গোষ্ঠীর নেতা অরবিন্দ রাজখোয়াকে ভারত সরকারের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের ছিটমহল চুক্তি হয়। 2014 সালে 6 জুন দুই দেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলগুলি বাংলাদেশের অঞ্চল হিসাবে এবং ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহলগুলি ভারতের অংশ হিসাবে অন্তর্ভুক্ত হলো। এর ফলে উভয় দেশের মধ্যে দীর্ঘকালীন সমস্যার শান্তিপূর্ণ সমাধান হলো। তারপরে বলা হচ্ছে দেখো, একটা পয়েন্ট তৈরি করবে তোমরা যে দুই দেশের মধ্যে সম্পর্কের পথে অন্তরায়। দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা সেগুলো কি দেখো, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে, যা এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের পথে অন্তরায় হয়ে দেখা দিয়েছে। নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরা হলো। প্রথমত বাংলাদেশে তিন দিকে প্রায় 4098 কিলোমিটার বিস্তীর্ণ সীমানা রয়েছে ভারতের সঙ্গে, আর অন্যদিকে বঙ্গোপসাগর। তাই বাংলাদেশকে অনেক সময় ভারত বেষ্টনী দেশ বলে চিহ্নিত করা হয়। এই দীর্ঘ সীমান্তের মধ্যে 42 কিমি নিয়ে বেশি সমস্যা দানা বেঁধেছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় মানুষদের বিরোধ ও সংঘর্ষ একটি নিত্যকার ঘটনা। দ্বিতীয় সমস্যা হলো উভয় দেশের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ পাচার, চোরাচালান, সীমান্ত বরাবর বাংলাদেশ ভূখণ্ডে বিভিন্ন ভারত বিরোধী জঙ্গি ঘাঁটি অবস্থান ইত্যাদি। এগুলির প্রত্যেকটি দুই দেশের সম্পর্ককে ভীষণভাবে প্রভাবিত করেছে। ঠিক আছে। তারপর তৃতীয়ত, দুই দেশের মধ্যে অন্যতম প্রধান সমস্যা নদীর জলবণ্টন জনিত পারস্পরিক দাবি এবং বিতর্ক। বাংলাদেশে যত নদী রয়েছে তার মধ্যে 54টি ভারত থেকে নির্গত, আর এই সব নদীর জলবণ্টনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চালানো ও সিদ্ধান্ত গ্রহণের জন্য যৌথ নদী কমিশন গঠন করা হয় 1972 সালে। গঙ্গা তথা পদ্মাকে নিয়ে যে সমস্যা ছিল তা মিটে যায় 1996 সালে দুই দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে। তবে তিস্তার জলকে কেন্দ্র করে সমস্যা এখনও অমীমাংসিত। তারপর হচ্ছে দেখো চতুর্থ কি বলা হচ্ছে, উভয় দেশের সম্পর্কের ওপর ছিটমহল সম্পর্কিত সমস্যাটি বড় রকমের প্রভাব ফেলেছে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের সংখ্যা হচ্ছে 111টি। এইসব ছিটমহলের আদিবাসীদের কোনো নির্দিষ্ট পরিচয় নেই, তারা কোনো দেশের নাগরিকও নয়, আবার উদ্বাস্তুও নয়। সাম্প্রতিক এই সমস্যা অনেকটাই মিটে গেছে। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই সেমিস্টারে বা পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4 থেকে, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। এবার দেখো মূল্যায়নটা দেখে নাও কী বলা হচ্ছে। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, একথা অনস্বীকার্য নিরাপত্তার দিক থেকে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক কাম্য, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ ইসলামী মৌলবাদী শক্তির উত্থান ভারতকে চিন্তায় ফেলেছে। এই উত্থানের ফলে বাংলাদেশের বহু গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী হাতে হাত মিলিয়ে ভারত বিদ্বেষী কার্যকলাপ চালাচ্ছে। এর ফলে ভারতের নিরাপত্তার দিক থেকে এই মৌলবাদী উত্থান যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।